আমি এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার, যে কেউ বোম মারে উড়াই দেবে না? নারী শব্দটা ইনক্লুসিভ শব্দ, নারীর মধ্যে অনেক ধরনের নারী পড়ে। এই যে ওনাটা দেখতে পাচ্ছেন, এই ওনাটা আমি পড়তে চাই না, পড়ি শুধু আপনার জন্য এবং আপনাদের জন্য। বাংলাদেশ আমাদের দেশ, আমাদের বিশ্বাস, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, সবই আমাদের পরিচয়ের মূল স্তম্ভ। কিন্তু আজ সেই ভিত্তি কাঁপছে। একটা আন্দোলন যার জন্ম পশ্চিমে, কিন্তু আজ আমাদের সমাজে মানবাধিকার নামের মুখোশ পরে ঢুকে পড়েছে। LGBTQ এই আন্দোলনের মূল শিকড় যুক্তরাষ্ট্র ও ইউরোপে। 1969 সালে স্টোনওয়াল রায়টস নামে এক দাঙ্গার মাধ্যমে এই আন্দোলনের সূচনা। স্টোনওয়াল দাঙ্গা 1969 সালের 28 জুন নিউ ইয়র্ক সিটির ম্যানহ্যাটেনের গ্রিনিচ ভিলেজ এলাকায় অবস্থিত স্টোনওয়াল ইন নামক একটি সমকামী বারে সংঘটিত হয়। এটি LGBTQ+ অধিকার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ সূচনা বিন্দু হিসেবে বিবেচিত হয়। এই দাঙ্গা এবং পরবর্তী প্রতিক্রিয়া ব্যাপকভাবে আমেরিকায় সমকামী অধিকার আন্দোলনকে উজ্জীবিত করে এবং এর মাধ্যমেই আধুনিক LGBTQ+ আন্দোলনের সূচনা হয়। এরপর 2015 সালের 26 জুন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওবারগেফেল বনাম হজেস মামলার রায়ে সমলিঙ্গ বিবাহকে বৈধ ঘোষণা করে। আমেরিকাতে এই যাত্রা 1969 সালে শুরু হলেও বাংলাদেশে কিন্তু এ যাত্রা শুরু হতে খুব বেশি সময় লাগেনি। কারণ 1999 সালে রেঙ্গু নামক একজন ব্যক্তি গিয়ে বাংলাদেশ নামে প্রথম অনলাইন একটি গ্রুপ প্রতিষ্ঠা করেন। এটি ছিল বাংলাদেশের সমকামী পুরুষদের জন্য প্রথম অনলাইন প্ল্যাটফর্ম, যা পরে আবরার নামে একজন দ্বারা পরিচালিত হয়। 2002 সালে টিম গে বাংলাদেশ এবং বয়েজ অনলি বাংলাদেশ নামে দুটি অনলাইন গ্রুপ গঠিত হয়। ইয়াহু কর্তৃপক্ষ এগুলো মুছে ফেললেও TGB পরে বাংলাদেশ গে বয়েজ নামে এবং বয়েজ অনলি বাংলাদেশ পরে বয়েজ অফ বাংলাদেশ নামে পুনরায় গঠিত হয়। BOB বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমকামী পুরুষদের নেটওয়ার্ক, যা 2009 সাল থেকে ঢাকায় বিভিন্ন LGBTQ+ অধিকার সম্পর্কিত ইভেন্টের আয়োজন করে আসছে। 2014 সালে বাংলাদেশের প্রথম LGBTQ+ ম্যাগাজিন রূপবান প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় প্রকাশিত হয় এবং ভালোবাসার শক্তিকে প্রতিফলিত করে। রূপবান ম্যাগাজিনটি 2014 সালের জানুয়ারিতে প্রথম সংখ্যা প্রকাশ করে এবং অগাস্টে দ্বিতীয় সংখ্যা প্রকাশ করে। ম্যাগাজিনটি বিভিন্ন প্রবন্ধ, ফটোগ্রাফি এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে গঠিত ছিল। 2014 সালে বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকায় প্রথমবারের মতো রেইনবো র্যালি আয়োজন করা হয়। এই ইভেন্টের মূল উদ্যোক্তা ছিলেন জুলহাজ মান্নান, যিনি বাংলাদেশের প্রথম LGBTQ+ ম্যাগাজিন রূপবানের প্রতিষ্ঠাতা ও প্রকাশক, যিনি আবার চাকরি করতেন USAID-এ। র্যালির উদ্দেশ্য ছিল LGBTQ+ সম্প্রদায়ের দৃশ্যমানতা বৃদ্ধি এবং বৈচিত্র্য ও বন্ধুত্ব উদযাপন করা। এই র্যালি 2014-2015 সালে সফলভাবে অনুষ্ঠিত হলেও 2016 সালে হুমকির কারণে র্যালিটি বাতিল করা হয়। অবশেষে 25 এপ্রিল 2016 সালে ঢাকার কলাবাগানে নিজ বাসায় জুলহাজ মান্নান এবং তার বন্ধু নির্মমভাবে খুন হন। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আল কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠী আনসার আল ইসলাম। এর প্রায় 5 বছর পর 2021 সালের 31শে আগস্ট ঢাকার একটি আদালত 6 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং 2 জনকে খালাস দিয়ে এ হত্যার বিচার করে। কিন্তু দেখার ব্যাপার হলো, তার মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা, হিউম্যান রাইটস ক্যাম্পেইনের গ্লোবাল ডিরেক্টর টাইকাব সকলে শোক ও দুঃখ প্রকাশ করেছিলেন, যা ভয়েস অফ আমেরিকা, BBC নিউজ, দ্য গার্জিয়ান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ওয়াশিংটন ব্লেডের মতো আন্তর্জাতিক পত্রিকায় খবর তৈরি করে। এমনকি বারাক ওবামা নিজেও তার পরিবারকে চিঠি লিখে দুঃখ প্রকাশ করেছিলেন। এবার একটাবার ভাবুন তো, তার যোগাযোগ কতটা শক্তিশালী ছিল। ভাই, হোয়াইট হাউস পর্যন্ত ছিল। এবার কি আপনার মনে হচ্ছে না যে সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে শরীফ থেকে শরীফা হওয়ার গল্পটাও এমনই এক ধরনের প্ল্যানিংয়ের অংশ ছিল? পিউ রিসার্চ সেন্টারের 2024 সালের জরিপ অনুযায়ী বিশ্বে LGBT অধিকারের স্বীকৃতি পাওয়া দেশের সংখ্যা 30টি, যেখানে অন্যদিকে 70টির বেশি দেশে সমকামিতা এখনও আইনগত অপরাধ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পশ্চিমা ধারণা কি আমাদের মতো ধর্মনির্ভর ও পারিবারিক সমাজের জন্য প্রযোজ্য? ইসলাম ধর্মে সূরা আরাফে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তো পুরুষদের সঙ্গেই কাম বাসনা করো, নারীদের বাদ দিয়ে, বরং তোমরা তো গোমরাহ লোকেদের একটি দল। এবং সূরা শুআরাতে আল্লাহ বলেছেন, তোমরা কি পুরুষদের কাছে গমন করো, নারীকে ত্যাগ করো, বরং তোমরা তো এক সীমালঙ্ঘনকারী জাতি। হিন্দু ধর্মে মনুস্মৃতি ও ধর্মশাস্ত্র অনুযায়ী বিবাহ ও যৌনতা
ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টি স্তম্ভের ভেতরে নিয়ন্ত্রিত। ধর্মশাস্ত্রের বাইরে যৌনতা অধর্ম হিসেবে চিহ্নিত। খ্রিস্ট ধর্মের বাইবেলের লেভিটিকাসে অধ্যায় 18 আয়াত 22 বলা হয়েছে, ইউ শ্যাল নট লাই উইথ এ ম্যান অ্যাজ উইথ এ ওম্যান, দ্যাট ইজ ডিটেস্টেবল। এসব ধর্মগ্রন্থ সমলিঙ্গ সম্পর্ককে পাপ, হারাম বা অবৈধ বলে চিহ্নিত করেছে। তাহলে একটি ধর্মনির্ভর দেশে এসব ধারণা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? এখন ধর্ম গিয়েছে বিজ্ঞান টেনে আনবেন তো? আসেন বিজ্ঞান নিয়েও বলি। হ্যাঁ, বিজ্ঞান বলে কিছু মানুষ ভিন্ন যৌন প্রবণতা নিয়ে জন্মায়, কিন্তু বিজ্ঞান এটা বলে না যে এর জন্য সমাজের প্রচলিত কাঠামোকে ভাঙতে হবে। 2019 সালে সায়েন্স জার্নালে প্রকাশিত হার্ভার্ডের গবেষণা বলছে, নো সিঙ্গেল গে জিন এক্সিস্টস, জেনেটিক ইনফ্লুয়েন্স এক্সিস্টস, বাট সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস প্লে এ লার্জ রোল। অর্থাৎ এলজিবিটিকিউ পরিচয় পুরোপুরিভাবে জন্মগত নয়, এর মানসিক এবং সামাজিক দিকও রয়েছে। যুক্তরাষ্ট্রে 1960 থেকে 2023 সালে সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলির মধ্যে বসবাসকারী সন্তানের পরিমাণ 9% থেকে বেড়ে দাঁড়িয়েছে 25%, যার ফলে বিবাহ হার কমছে এবং সন্তান জন্ম নিচ্ছে কম। এছাড়াও সিডিসি রিপোর্ট অনুযায়ী এলজিবিটি যুবকদের মধ্যে আত্মহত্যার হার সাধারণের তুলনায় প্রায় 4 গুণ বেশি। এখন প্রশ্ন হচ্ছে, এলজিবিটিকিউ জীবনধারা যদি এতটাই স্বাভাবিক হয়ে থাকে, তাহলে মানসিক সমস্যা, হতাশা, আত্মহত্যার হার এত বেশি কেন? বাংলাদেশের আইন দণ্ডবিধি 377 ধারা অনুযায়ী সমকামিতা এখনও বাংলাদেশে অপরাধ, এবং ইতিহাস থেকেই তো ধর্ম এবং সামাজিক গঠনমূল্যে পরিবারই আমাদের মূল ভিত্তি। তাহলে কিছু বিদেশি এনজিওর প্রজেক্টের কারণে আমাদের আইন, ধর্ম এবং সমাজ কেন আমরা পাল্টে ফেলব? ভালোবাসা যদি স্বাধীনতা হয়, তাহলে ধর্মের বিশ্বাস এবং সমাজের কাঠামো সবই তো স্বাধীনভাবে বাঁচার অধিকার রাখে। দেখেন, আমরা মানুষকে ঘৃণা করি না, কিন্তু সংস্কৃতির নামে বিকৃতি এবং স্বাধীনতার নামে ধর্মবিরোধিতা, এই বিষয়গুলো নিয়ে তো প্রশ্ন করতেই হবে। কারণ বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে খোদ বাংলাদেশ, কোনো পশ্চিমা প্রোপাগান্ডা নয়।